কিশোরী কন্যা হামিদা আক্তার ইভা হেড। পর্ব 6। ময়ূরী লজ্জায় লাল হয়ে এইবার কটমট করে তাহসিনের দিকে তাকাল। নির্লজ্জ বলে এত? সে দাঁত চেপে বলল, আপনার কি একটুও লজ্জা নেই? তাহসিন কপাল কুঁচকে দুষ্ট হেসে বলল, যাও বউ, তোমার মাইন্ড নষ্ট। আমি তো ওই ভালোবাসার কথা বলিনি। তুমি সারাদিনই এসবই ভাবো। ছি বউ, এসব নোংরা জিনিস। ময়ূরী হতভম্ব হয়ে চোখ কপালে উঠিয়ে তাকিয়ে রইল। ধড়িবাজ লোক একটা। সে হালকা করে তাহসিনের বুকে ধাক্কা দিয়ে বলল, সরুন তো, আপনি শুধু শুধু আমার পেছনে লেগে আছেন কেন? তাহসিন ঠোঁট টিপে হাসল। ময়ূরীর কানের কাছে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, বড় হও মেয়ে, তোমার স্বামী বউয়ের ভালোবাসা না পেয়ে শুকিয়ে যাচ্ছে। লজ্জায় গাল দুটো টমেটোর মতো হয়ে এলো। ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে রইল। সে বেশ বুঝতে পারছে তাহসিনের সাথে কথা বাড়ালে আরও লাগাম ছাড়া কথা বলবে। রাতে পুতুল আজ বায়না করল সে নানির কাছে ঘুমাবে। নানি তাকে ভীষণ সুন্দর সুন্দর গল্প বলে শোনায়। ফিরোজা বেগম খুশি হয়ে নাতনিকে নিজের সাথেই রাখলেন। এদিকে ময়ূরী পড়েছে মহা বিপদে। তাহসিন বড্ড জ্বালায় তাকে। তার মধ্যে আজ একা পেয়ে কি রেখে কি বলবে আল্লাহ ভালো জানেন। মেয়েটা দাঁত চেপে বিছানা পরিষ্কার করে আয়নার সামনে দাঁড়িয়ে খোপা করা চুলগুলো খুলেছে। উদ্দেশ্য চুল আঁচড়াবে। তাহসিন এতক্ষণ বাইরে থাকলেও বেশ রাত করেই বাড়ি ফিরল। ঘরে এসে দেখল ময়ূরী আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। আশেপাশে পুতুলকে না পেয়ে বলল, পুতুল কোথায়? ময়ূরী পিছু ফিরল। তাহসিনের ভাঁজ পড়া কপালখানা দেখে বলল, আম্মার কাছে ঘুমাবে বলে জেদ করছিল, তাই আম্মা নিয়ে গেছে। তাহসিন মাথা নাড়ল। বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ। সে ছাতা নিলেও প্রায় ভিজে গেছে। এগিয়ে এসে হঠাৎ ময়ূরীর আঁচল টেনে ধরল সে। মেয়েটা ভয়ে চোখ বড় বড় করে ফেলল। কি করছেন? তাহসিন মাথা মুছতে মুছতে বলল, বউয়ের শাড়ির আঁচল ধরে রাখলে মোহাব্বত বাড়ে জানো। তুমি তো আমায় ভালোবাসো না, তাই ভাবলাম এখন থেকে তোমার আঁচল ধরেই থাকব। আপনি কিন্তু কথায় কথায় আমাকে লজ্জা দিচ্ছেন। তাহসিন সোজা হয়ে দাঁড়ায়। ঘাড় ঝুঁকিয়ে কিশোরীর লজ্জা রাঙা মুখ দেখে ঠোঁট কামড়ে হাসে। সে হাত বাড়িয়ে চিবুক ধরে উঁচিয়ে নিজের দিকে ফেরায় ওকে। দুজনের চোখে চোখ পড়েছে। লজ্জায় মেয়েটার শরীর কাঁপছে, এটা বেশ বুঝতে পারল তাহসিন। খুবই নিচু স্বরে চোখে চোখ রেখে বলল, আজ একটু অবাধ্য হই। হঠাৎ যেন সময় থেমে গেল। তাহসিনের আঙুলের শক্ত টানটায় ময়ূরী নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। চোখ বড় বড় হয়ে তাকিয়েছিল সে, কিন্তু পরের মুহূর্তেই সবকিছু ঝাপসা হয়ে গেল। তাহসিন ঝুঁকে এসে নিঃশব্দে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। বাতাসে হালকা বৃষ্টির গন্ধ মিশে আছে। ঘরের জানালা আধখোলা, পর্দা উড়ে এসে জনের গায়ে লাগছে। বাইরে বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য ঘর আলোকিত হয়, আর ময়ূরীর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। তার কাঁধে তাহসিনের হাতের চাপটা দৃঢ়, কিন্তু অস্থির নয়, বরং তাতে একরাশ অধিকার মিশে আছে। মেয়েটা চোখ বন্ধ করে ফেলল অনিচ্ছায়। বুকের ভেতর কেমন জানি গোলগোল করে কিছু একটা নেমে যাচ্ছে। শরীরটা কাঁপছে, কিন্তু সে আর পিছু হাঁটে না। তাহসিন ধীরে ধীরে ঠোঁট সরিয়ে নিয়ে ওর কানের পাশে ফিসফিস করে বলল, এমন করে লজ্জা পেও না, বউ। ছুঁয়ে দেয়ার আগে বউয়ের এত স্বামীর সামনে শরম পেতে নেই। ময়ূরী লজ্জায় ওর বুক থেকে সরে যেতে চাইল, তার আগেই তাহসিন হাত বাড়িয়ে ওর চুলের একগুচ্ছ আঙুলে জড়িয়ে হালকা টান দিল। বউ মানে তো অর্ধেক প্রাণ, তাই না? ময়ূরী চোখ খিচে বলল, ভয় করছে আমার। আপনি আপনি দূরে সরুন। তাহসিন নিঃশব্দে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ভয় না পেয়ে একবার ভালোবেসে দেখো, ময়ূরী। আমার এই পাগলামিগুলো তোমার জন্যই। বাইরে তখন বৃষ্টির শব্দ আরো জোরে বাড়ছে। ঘরের মৃদু আলোয় জনের ছায়া একাকার হয়ে মিশে আছে। ময়ূরী চোখ বন্ধ করে নিঃশব্দে বলল, সময় হলে অনুমতি চাইতে হবে না, ময়ূরী নিজেই ধরা দিবে তার হালাল পুরুষের কাছে।
বৃষ্টি নেই বাইরে। মধ্যরাতেই বৃষ্টি থেমে গেছে। ময়ূরীর বদ্ধ জানালার ফাঁক দিয়েও হালকা একফালি রোদ্দুর এসে ঘুম ভাঙিয়ে দিল তার। পিটপিট করে চোখ খুলে আরেক দফা অবাক হল সে। তাহসিন ঝাপটি আঁকড়ে ধরেছে তার শরীরখানা। মেয়েটা লজ্জাবতীর ন্যায় সিটিয়ে এলো। পিঠের ওপাশে তাহসিনের দুই হাত শক্ত করে আঁকড়ে ধরা তার শরীরটা। তাহসিন গভীর ঘুমে আচ্ছন্ন। সে নিজেকে কোনোরকম ছাড়িয়ে উঠে বসল। ঘাড় ঘুরিয়ে একবার তাকালো লোকটার দিকে। খালি গায়ে উপুর হয়ে শুয়েছে এখন। ময়ূরী মনে মনে, বজ্জাত লোক একটা, বলে মুখ বাঁকাল। হতচ্ছাড়া কাল একা পেয়ে কি কাজটাই না করল। সে বিছানা থেকে নেমে গায়ের এলোমেলো শাড়ি ঠিক করে ঘরের দরজা খুলে দিল। বিচ্ছু পুতুল বোধ হয় দরজার সামনেই দাঁড়িয়ে ছিল। নতুন মা দরজা খুলে দিতেই খিলখিল করে হেসে দৌড়ে ঘরে এলো। বিছানার চাদর টেনে উপরে উঠে বাবার শরীর ঘেঁষে শুয়ে পড়ল। বাবার কানের কাছে ফিসফিস করে বলল, বাবা, তোমার পুতুল এসে গেছে। তাহসিন একটু নড়েচড়ে মেয়েকে ঝাপটে ধরে বুকের সাথে জড়িয়ে ধরল। পাতলা কাঁথা গায়ে জড়িয়ে ঘুমঘুম গলায় বলল, আম্মা কথা বইলেন না, ঘুমান একটু। ময়ূরী হতবাক হয়ে বাবা মেয়ের কাণ্ড দেখল। পুতুলের মায়ের জন্য বড্ড খারাপ লাগল তার। মেয়েটার একটা মা ছিল না এতদিন। একটা বাচ্চাকে তাহসিন একা মানুষ করেছে। সে দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাইরে এলো দরজা চাপিয়ে। বক্কর হয়তো বাজারে গেছেন। ফিরোজা বেগম উঠোন পরিষ্কার করে সবে রুটি বানাতে রান্নাঘরে বসেছেন। ময়ূরী সামনে এগিয়ে গেলে হঠাৎ ফিরোজা বেগম ময়ূরীর দিকে তাকালেন। মেয়েকে দেখে যেন ভীষণ লজ্জা পেলেন তিনি। ময়ূরী চেয়ার টেনে বসতে গেলে ফিরোজা বেগম বললেন, এই, যা গোসল সেরে আয়। ময়ূরী আশ্চর্য হয়ে বলল, এই সাত সকালে গোসল করব কেন আম্মা? যা বলেছি সেটা কর। বিয়ের এতদিনেও কি সকালে গোসল করিসনি তুই? ময়ূরী মাথা নাড়িয়ে বলল, একদিন করেছিলাম। যেদিন বিয়ে হলো তার পরের দিন সকালে করেছিলাম। ফিরোজা বেগম নাক মুখ কুঁচকে মাথা নিচু করলেন। ময়ূরী আরাম করে চেয়ারে বসল। ফিরোজা বেগম চোখ রাঙিয়ে বললেন, তোর কি আক্কেল নেই? স্বামীর সাথে থাকলে সকালে গোসল করতে হয়। যা গোসল দিয়ে আয়। ময়ূরী মায়ের দিকে চোখ ছোট ছোট করে তাকাল। পরমুহূর্তে কিছু একটা মনে হতেই লজ্জায় লাল হয়ে এলো। মা যে উল্টো পাল্টা কিছু ভাবছে সেটা ধরতে পেয়ে ভারী লজ্জায় পড়ল। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে ঘরের দিকে ছুটে গেল। মাকে তো আর চিৎকার করে বলা যায় না, তুমি যা ভাবছ তেমন কিছুই হয়নি আম্মা। ময়ূরী ঘরে এসে দেখল বাপ বেটি আরাম করে ঘুমাচ্ছে। সে কাপড় নিয়ে কলপারে গিয়ে গোসল সেরে মাথায় গামছা প্যাঁচিয়ে বের হলো আধ ঘন্টা পর। তাহসিন তখন ময়ূরীর একটা গামছা নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। ভীষণ গরম পড়েছে রাতে বৃষ্টি হওয়ার পরও। হঠাৎ চোখ যায় উঠোনে কলাপাতা রঙের শাড়ি গায়ে তার কিশোরী বধূ ভেজা শাড়ি দড়িতে ছড়িয়ে দিচ্ছে। সদ্য গোসল সেরে বের হয়েছে বোধ হয়। কাপড় ছড়িয়ে দিয়ে মাথার গামছা খুলে চুলগুলো খুব যত্ন করে মুছে আর চোখে তাহসিনের দিকে তাকাল। দুজনের চোখে চোখ পড়তেই মেয়েটা লজ্জায় উল্টো ঘুরে দাঁড়াল। কাল রাতের ঘটনা যেন মাথা থেকে সরছেই না। ফিরোজা বেগম রান্না ঘর থেকেই আর চোখে দুজনের দিকে তাকিয়ে কাজে মনোযোগী হলেন। ময়ূরী কি করবে বুঝে উঠতে পারল না। লোকটা একচুল পরিমাণ নড়ছে না, আর না তার দিক থেকে দৃষ্টি সরাচ্ছে। হঠাৎ তাহসিন কলপারের দিকে যেতে গেলে ফিরোজা বেগম বললেন, ময়ূরী, জামাইকে কল চেপে দিয়ে আয়। তাহসিন কলপারের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসল। ময়ূরী চোখ খিচে দাঁড়িয়ে রইল। মা আরেকবার ধমক দিতেই বাধ্য হয়ে গেল সেদিকে। ময়ূরী আঁচল কোমরে গুজে কলপারে ঢুকল। সূর্যের আলোয় কলপারটা ঝিকমিক করছে, পাশের গাছ থেকে পানির ফোঁটা ঝরে পড়ছে টুপটাপ শব্দে। সে কল চাপতেই ঠান্ডা পানি ঝরে পড়তে লাগল। তাহসিন ওদিকেই দাঁড়িয়ে ছিল হাত গুটিয়ে, ঠোঁটে আধো হাসি, চোখ দুটো কেমন যেন দুষ্টু ঝিলিক ছড়াচ্ছে। ময়ূরী নিচের দিকে তাকিয়ে পানির ঝর্ণা দেখতে ব্যস্ত, যেন ওর দিকেই তাকাতে সাহস পাচ্ছে না। তাহসিন এক পা, দুই পা করে এগিয়ে এলো। সকালে গোসল করেছ কেন?
ময়ূরী চোখ না তুলেই বলল, গরম লাগছে তাই দিলাম। তাহসিন ভ্রু উঁচিয়ে হেসে বলল, আজ হঠাৎ সকালে গোসল কেন বলো তো? ময়ূরী হালকা চমকে তাকালো তার দিকে। তাহসিনের চোখে খেলা করছে সেই একই মিষ্টি দুষ্টুমি। সে ঠোঁট কামড়ে নিচু স্বরে বলল, একদম চুপ করুন। তাহসিন এবার আরও কাছে এলো। ওর কানের পাশে ঝুঁকে নিঃশব্দে ফিসফিস করে বলল, বৃষ্টি হয়েছে রাতে, গরমও পড়েছে। তবে আমার মনে হয় গোসলের আসল কারণ অন্য কিছু। ময়ূরীর মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। সে কল বন্ধ করে পেছনে ফিরে দাঁড়াতেই তাহসিন একগোছা ভেজা চুলে আঙুল ছোঁয়াল। এই চুলের গন্ধে কি যেন আছে, মাথা ঘুরে যায়। ময়ূরী ঝট করে চুল টেনে নিল, চোখ বড় বড় করে বলল, আপনার কি কোনো কাজ নেই? সারাক্ষণ আমার পেছনে লেগে থাকেন কেন? কারণ তুমি আমার সামনে থাকলে অন্য কিছু দেখাই যায় না। বেহায়া লোক। তাহসিন মাথা কাত করে তাকালো। আচ্ছা বউ, একটা কথা বলি। না, শুনবো না। শোনো না, আমি ভাবছিলাম আজ রাতেও যদি বৃষ্টি হয়। থামুন। ময়ূরী হাত তুলে থামালো, বলল, আর একটা শব্দ বলবেন না এখনই কিন্তু আম্মাকে ডাকব। তাহসিন হাসি চেপে গম্ভীর ভঙ্গিতে বলল, ডাকো। আম্মাকে বলো তোমার জামাই সকাল সকাল বউকে গোসলের কারণ জিজ্ঞেস করেছে। ময়ূরী চোখ রাঙিয়ে ফিরে গেল, মুখে বিড়বিড় করতে করতে বলল, বজ্জাত লোক একটা, লজ্জা বলে কিছুই নেই। ময়ূরী তাড়াতাড়ি ঘরের দিকে ছুটে গেল, বুকের ভেতর যেন কেমন জানি শিহরণ খেলছে। তার নিজেরই রাগ হচ্ছে ভীষণ। লোকটা নির্লজ্জ। রান্নাঘর থেকে ফিরোজা বেগম তখন গলা উঁচু করে বললেন, ময়ূরী, জামাইকে নাস্তা দিয়ে দে। আর ওয়াহিদ ওয়াহিদকে ডেকে তোলো। আদনান সকালে নাস্তা খেয়ে ড্রয়িং রুমে বসেছিল। কথা হচ্ছে নূপুরের বিয়ে নিয়ে। বিরাট বড় আয়োজন করা হবে। আদনানের আব্বা আম্মাও আসবেন বিয়ের আগে। বেচারার দুঃখের শেষ নেই। ছোট বোনের বিয়েটাও হয়ে যাচ্ছে কিন্তু তার এই হিমিকে যে কি করে বিয়ের জন্য পটাবে বুঝতেই পারছে না। আফিয়া আর কুসুম মিলে একটা বড় কাঁথা ফ্লোরে রেখে সেলাই করছে। আদনান পা ঝাঁকিয়ে সেদিকে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। আফিয়া ওকে অমন করে বসে থাকতে দেখে বলল, দেবর মশাইয়ের মন খারাপ কেন? আদনান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি, একটা বিয়ে করা দরকার। তাহসিন বাটপারও বিয়েটা করে ফেলেছে, এবার আমি চুপ করে বসে থাকলে আমার গোষ্ঠীর মানিজ্যত নষ্ট হয়ে যাবে। তুমি বিয়ে করবে? কোন মেয়ে তোমার মতো বেকার, বেহা, গরমমেজাজি ছেলের সাথে বিয়ে করতে রাজি হবে বলো দেখি? আদনান চোখ ছোট করে বলল, ভাবি, এমন কথা বলো না। আমার চেহারা দেখলে মেয়েরা তো এক পলকেই হ্যাঁ বলে দেয়। শুধু একটাই সমস্যা। কুসুম সেলাই থামিয়ে কৌতূহল ভরে তাকালো। সমস্যা আবার কি? তারা বলে, চেহারা ভালো, কিন্তু ঘটে মগজ নাই। ঠিক কথাই বলেছে। তোমার কপালে বিয়ে নেই। তুই চুপ কর ডিমের কুসুম। কুসুম মুখ বাঁকিয়ে বলল, ভাবি, আজ তো বর্ষা আপুর আসার কথা। দাদি বলেছে সে আজ আসবে। আফিয়া বলল, আমাকে তো কিছু বলেননি, আমি জানি না। কথার মাঝেই সদর দরজা দিয়ে ঢুকল একটা মেয়ে। হাতে ছোট একটা কাপড়ের ব্যাগ। দৌড়ে এসে আফিয়ার গলা জড়িয়ে চিৎকার করে বলল, ভাবি, চলে এসেছি আমি। আফিয়া হতভম্ব হয়ে তাকায়। বর্ষা এসেছে। বর্ষা তাহসিনের সম্পর্কে ফুপুর মেয়ে হয়। দূর সম্পর্কের আত্মীয়। আফিয়া ওকে ছাড়িয়ে অবাক হয়ে বলল, মাত্রই তোর কথা বলছিলাম। বর্ষা মুচকি হাসল। আমি জানতাম। কেমন আছো তুমি? খুব ভালো। সাথে কেউ আসেনি? একা এসেছিস? কাছেই বাড়ি, সাথে আবার কে আসবে?
বলতে বলতে চোখ গেল আদনানের দিকে। আদনান ভ্রুকুচকে তাকিয়েছিল তার দিকে। মূলত সে বর্ষাকে চেনে না, আর না কখনো দেখেছে। বর্ষা ওকে দেখে লাজুক হাসল। আদনানকে চোখ টিপ মারতেই বেচারা হকচকিয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, আপনি আমাকে চোখ মারলেন কেন? বর্ষা ভাব নিয়ে বলল, হবু জামাইয়ের সাথে বিয়ের আগে একটু দুষ্টুমি করতে চাচ্ছিলাম। হবু জামাই মানে? এই মেয়ে, হবু জামাই কাকে বলছেন? বর্ষা উঠে দাঁড়াল, সোজা হয়ে বলল, সেটা না হয় পরেই জানতে পারবেন। আফিয়া সব কাজ রেখে কুসুমকে বলল কাঁথাটা ঘরে রেখে দিয়ে আসতে। কুসুম মাথা নাড়িয়ে চলে গেলে কনক আর রজনী বেগম এলেন সেখানে। বর্ষাকে দেখে রজনী বেগম ভীষণ খুশি হলেন। তিনি বর্ষাকে আসতে বলেছেন এই বাড়িতে। বর্ষা দাদিকে সালাম দিয়ে বলল, এই বুড়ি, চলে এসেছি আমি। খুব ভালো করছস। তারপর আদনানকে বললেন, শোন আদনান, এখন একটু আক্কেল নিয়ে ঘোরার চেষ্টা কর। আদনান বিরক্ত হয়ে সেখান থেকে উঠে বাড়ির বাইরে যেতে যেতে বলল, আক্কেল দিয়ে আমার কাম নাই দাদি। আদনান বেরিয়ে গেলে রজনী বেগম বর্ষার চিবুক তুলে বললেন, এইডাই পোলা, পছন্দ হইছে? বর্ষা লাজুক হাসল উত্তর না দিয়ে। রজনী বেগম যেন উত্তর পেয়ে গেছেন। ভাবলেন নুপুরের বিয়ের সময় আদনানের মা বাবার সাথে কথা বলবেন। কনক বর্ষাকে নিয়ে গেল নিজের সাথে। ঘরে এসে বসতেই কনক ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় এসে বসল। বর্ষা বলল, তাহসিন ভাইয়া কি আর গ্রামে আসেনি? কনক মলিন মুখে মৃদু হাসি টেনে বলল, এসেছে। এসে বিয়ে করে বউ ঘরে তুলেছে। বর্ষা চমকে তাকাল। বিয়ে? উনি বিয়ে করেছেন? কাকে? এই গ্রামেরই বক্কর চাচার ছোট মেয়ে। কি বলছিস তুই? তুই না উনাকে? মানে কিভাবে কি হলো? ভাগ্যে ছিল না। বর্ষা হতবাক। কনক তাহসিনকে ভীষণ ভালোবাসে। বন্ধুমহলের সবাই জানে তাহসিন নামক এক শ্যামবর্ণের পুরুষকে কনক ভালোবাসে। ভীষণ ভালোবাসে। রাজনীতি নিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছে মাহতাবের। আজকাল যেন শ্বাস নেয়ার সময়টুকু পাচ্ছে না। সকালবেলা খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যায় ইউনিয়ন অফিসে, সেখান থেকে জেলা পরিষদ, আবার গতকাল বিকেল নাগাদ ঢাকার পার্টি অফিসে মিটিং এগিয়েছিল। আজ মাহতাব বাড়িতেই আছে। সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। দুপুরের আজান তখনও দেয়নি। সে গোসল করে ট্রাউজারের সাথে একটা পাতলা কালো রঙের টি শার্ট পরে বের হলো ঘর থেকে। ভেজা চুল থেকে তখনও পানি ঝরছে। সে আর চোখে আফিয়ার ঘরের দিকে তাকিয়ে পা বাড়াল সেদিকে। ঘরের সামনে এসে দরজায় নক করলে খানিকক্ষণ পর আফিয়া ব্যস্ত হয়ে দরজা খুলে দেয়। সে রান্না বান্না শেষে সবে গোসল করেছে। মাথায় তখনও তোয়ালে পেঁচানো। হঠাৎ করে দরজার সামনে মাহতাবকে দেখে আফিয়া ভ্রুকুচকে বলল, কিছু বলবেন? মাহতাব তাকিয়ে রইল কিছুক্ষণ। আফিয়ার ভেজা চুলের ফাঁকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে গলার নিচে। গায়ের বেগুনি রঙের শাড়িটা ভেজা, কাঁধের আঁচলটাও জায়গামতো নেই। মাহতাব শুষ্ক ঠোঁট ভিজিয়ে আফিয়া ঠেলে ভেতরে ঢুকে গেল। আফিয়া পিছু ঘুরে তাকালো তার দিকে। মাহতাব এগিয়ে গিয়ে বিছানায় পা উঠিয়ে বসে কি যেন খুঁজল পেয়ে আফিয়াকে বলল, মাথাটা একটু মুছে দাও তো। জ্বর জ্বর ভাব রাত থেকে। আফিয়া লম্বা শ্বাস টেনে বলল, আমার ঘরে মাথা মুছতে এসেছেন? সেটা তো আপনার আদরের বউ করতে পারত। এত কথা বলো কেন? দাও না। আফিয়া মাথার তোয়ালে খুলে ছুঁড়ে মারল মাহতাবের দিকে। মাহতাব সেটা ক্যাচ করে ধরে ফেলল। নাক কুচকে বলল, অসভ্য মহিলা। সে নিজেই মাথা মুছে বালিশ ঠিক করে টানটান হয়ে শুয়ে পড়ল সেখানে। আফিয়ার পাতলা কাঁথার ভাঁজ খুলে গায়ে জড়িয়ে বলল, তোমার বিছানাটা ভীষণ পছন্দ আমার। আজ আমি এখানেই থাকি। আফিয়া বিরক্ত হল। লোকটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আজকাল একটু বেশি তার কাছে আসা হচ্ছে। কিন্তু কেন? ঘরে নতুন বউ রেখে আবার তার কাছেই কেন আসে লোকটা? শানটাকে বিয়ে করার পর প্রায় 1 মাস মাহতাব বাড়িতে আসেনি। কেন আসেনি সেটা কেউ জানে না।
আজানের শব্দ ভেসে আসছে বাইরে থেকে। সে খুব করে বুঝল মাহতাব আজ আর মসজিদে যাবে না। ঘরের দরজা আটকে দিয়ে এলোমেলো হয়ে থাকা ঘরটা পরিষ্কার করল। তখন কাজ শেষে আগে গোসল করেছে সে। যেই গরম পড়েছে। কাজ শেষ হতে হতে প্রায় আধ ঘন্টার মতো লেগে গেল। আর চোখে মাহতাবের দিকে তাকিয়ে দেখল লোকটা ঘুমিয়ে গেছে। সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। একটু পা উঁচিয়ে দেখল সত্যি ঘুমিয়ে কিনা। সে হাত বাড়িয়ে মাহতাবের কপালে রাখল। দেখল সত্যি শরীরটা ভীষণ গরম। কপালে ভাঁজ পড়ল তার। বাইরে নামাজের পর খাবারও দেয়া হবে। খাবার না খেয়ে তো আর ঔষধ খাওয়ানো যায় না। কিছু একটা ভেবে সে ঘর থেকে বের হল। ফিরল খানিকক্ষণ পর হাতে খাবারের প্লেট নিয়ে। সেটা বেড সাইডের টেবিলের উপর রেখে মাহতাবকে কয়েকবার ডেকে উঠল। মাহতাব চোখ খুললে বলে, বাড়ির সবার খেতে অনেক দেরি। আপনি বরং খাবারটা খেয়ে ঔষধ নিন একটু। মাহতাবের চোখ লাল হয়ে গেছে। মাথাটাও ভীষণ ব্যথা করছে। সে কোনোরকম উঠে বসল। বলল, মাথা ব্যথা করছে আমার। খাবো না আমি। আফিয়া ভ্রুযুগল কুঁচকে ফেলল। না খেলে আরও ব্যথা বাড়বে। ঔষধ খেয়ে আমাকে উদ্ধার করুন। খাইয়ে দিলে খেতে পারি। আপনার ছোট বউকে গিয়ে বলুন। তোমার কি হাত নেই? তুমি খাইয়ে দাও। আফিয়া চোখ বন্ধ করে দাঁত চাপল। তারপর চোখ খুলে শক্ত গলায় বলল, আপনার এই নাটক আমার পছন্দ হচ্ছে না মাহতাব। কি সমস্যা বলুন তো? আপনি কেন আমার ঘরে এসেছেন? আর কেনই বা আমাকে জ্বালাচ্ছেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার কি হই। সেটা তো আপনি ভুলে যেতে বাধ্য করেছেন। মাহতাব চুপ করে গেল। বিরক্ত হয়ে খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে চোখ বন্ধ করল। আফিয়া বিছানায় গাল ফুলিয়ে বসে শক্ত গলায় বলল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসুন। আমার আরও কাজ আছে। মাহতাব বোধহয় মনে মনে হাসল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আফিয়ার শাড়ির আঁচল টেনে মুখ মুছল। মেয়েটা আশ্চর্য হয়ে শুধু কাণ্ড দেখল। বয়স হয়েছে ৩৩ অথচ কাজ বাজ কিশোরদের মতো। মাহতাব সোজা হয়ে আফিয়ার সামনে বসলে আফিয়া ভাত মাখিয়ে লোকমা মুখের সামনে ধরল। মাহতাব নাক ছিটকে বলে, এসব কি রান্না হয়েছে বাড়িতে? কচু দিয়ে ইলিশ আর রুই মাছ রান্না করেছি। তুমি জানো না আমি ইলিশ খাই না? কাটা বেছেই দিয়েছি। মাহতাব কথা না বাড়িয়ে চুপচাপ খাওয়ায় মন দিল। খাওয়া শেষ হলে সে আবার শুয়ে পড়ল। আফিয়ার কাজ নেই আর। সে বাইরে গিয়ে সবার জন্য খাবারের ব্যবস্থা করল। হিমি, আদনান পাশাপাশি বসেছে। বর্ষা বসেছে ঠিক আদনানের সামনে। বর্ষা বেশ কয়েকবার আদনানের দিকে লাজুক চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। হিমি সেটা খেয়াল করছে প্রথম থেকেই। রজনী বেগম আদনানের দিকে আর চোখে তাকিয়ে বললেন, আদনান, তোর লাইগা মাইয়া পাইয়া গেছি। আদনান খাওয়ার মাঝে খুক করে কেসে উঠল। হিমি পানি বাড়িয়ে দেয়ার আগে বর্ষা গ্লাস এগিয়ে দিল। আদনান পানি খেয়ে আশ্চর্য হয়ে বলল, মানে তোর লাইগা মাইয়া পছন্দ করা শেষ? আমার লাইগা আবার কারে পছন্দ করলা? রজনী বেগম বর্ষাকে দেখিয়ে বললেন, বর্ষা সম্পর্কে তাহসিনের ফুপাতো বইন লাগে। এই গ্রামেরই মাইয়া। ঘর সংসার খুব মন দিয়া করব। আদনান হতবাক হয়ে বর্ষার দিকে তাকালো। হিমি খাওয়া রেখে স্তব্ধ হয়ে বসে রইল। তাকালো মেয়েটার দিকে। গোলগাল চেহারার মায়াবী মুখ বর্ষার। আদনানের সাথে বোধহয় ভালোই মানাবে। সে শুকনো ঢোক গিলে মাথা নত করল। বর্ষা আর চোখে আদনানের বিস্মিত বদন দেখে বলল, আগে খেয়ে নিন, তারপর মন ভরে দেখবেন। উপস্থিত সবাই শব্দ করে হাসল। বাড়িতে পুরুষ মানুষ নেই। সবাই কাজে ব্যস্ত। বর্তমানে বাড়ির বাইরে মাহতাবের লোকজন আর বাড়ির ভেতর বাড়ির মহিলারা আছেন। মাহতাব যেহেতু ঘরে তাই ডাইনিং টেবিলে আদনান একাই। এত মেয়ে মানুষের সামনে ভীষণ লজ্জা লাগলো তার মধ্যে হিমির রিয়াকশন কেমন সেটা দেখার সাহসও হলো না। মেয়েটা রাগ করল নাকি কিছুই যায় আসলো না। খাওয়া দাওয়া শেষে বাড়ির মহিলারা মিলে সব পরিষ্কার করে রাখলেন।
আফিয়া রান্নাঘরে সব জিনিস রেখে বের হচ্ছিল। হঠাৎ নজরে এলো চম্পা নিজের ঘর থেকে বের হচ্ছে। মেয়েটা প্রায় 2 বছর ধরে এই বাড়িতে কাজ করছে, অথচ এর আচার আচরণ দেখে মনে হবে সে এই বাড়ির গিন্নি। ছোট চাচা শ্বশুর যেন একটু বেশিই করেন এই চম্পাকে নিয়ে। সে বেশি একটা ভাবল না। কাজ শেষ করে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। মাহতাব তখনও ঘুমাচ্ছে। আফিয়া ঘরের জানালার পর্দা টেনে সময় দেখে নিল একবার। দুপুর রাত 2:57 শরীর ভালো না থাকায় আজ আর নামাজে দাঁড়ানো হলো না। চোখ লেগে আসছে ঘুমে। বিছানার অন্য পাশ দিয়ে উঠে মাহতাবের থেকে দূরত্ব রেখে বালিশে মাথা রাখল সে। এবার একটু ঘুম প্রয়োজন। শরীরটা আজকাল ভীষণ দুর্বল লাগে। মনে হয় এই বুঝি শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। আকাশে তখন হালকা কালো মেঘের দাগ, সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে একটু সোনালি আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। হালকা বাতাসে কদম ফুলের গন্ধ ভেসে আসছে। দূরে কোথাও বৃষ্টির পর জমে থাকা জলে ছেলেপেলেরা কাগজের নৌকা ভাসাচ্ছে। গাছের পাতাগুলো ধুয়ে একেবারে চকচকে সবুজ, মাঝে মাঝে একটা করে বড় ফোঁটা ছিটকে পড়ছে পাতার ডগা থেকে। চারপাশ জুড়ে ঠান্ডা বাতাস ছেড়েছে। মধু ওয়াহিদের সাথে বাড়ি থেকে বের হয়েছে। বৃষ্টি বৃষ্টি ভাব থাকলেও আজ পরিবেশটা ভীষণ স্বচ্ছ। বড় মাঠ পেরিয়ে ওরা দক্ষিণ পাড়ার কাছে এসেছে। চারপাশে আকাশমণি গাছ সারি সারি হয়ে সরু রাস্তাটা চলেছে সামনে। খানিকটু দূরে মধুদের ক্ষেত। ওয়াহিদ হঠাৎ জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? মধু ড্যাব ড্যাব করে ঘাড় উঁচিয়ে তাকায়। মাথার কাপড় ঠিক করে বলে, আমার আবার কি হবে? ওয়াহিদ মধুর চোখের দিকে তাকাল। চোখ উঁচিয়ে বলল, রাজু ছেলেটার সাথে কি চলছে? মধু মাথা নিচু করে, শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলে, আপনি জানলেন কি করে? আমার কাছে সব খবরই থাকে। আমার খবরটা কি করে জানলেন? তোকে কেন বলবো? তাহলে আমিও বলবো না। ওয়াহিদ হাত বাড়িয়ে মধুর মাথায় হালকা চাপড় মেরে বলল, এখন কি হয়েছে বলবি নাকি মার খাবি? সরু রাস্তায় মানুষজন খুবই কম। যারা আছেন তারা ক্ষেতের কাজ করতে ব্যস্ত। রাস্তার পাশে গাছের নিচে সবুজ ঘাসের উপর গিয়ে বসল মধু। মাথার কাপড় পরে গেছে অনেক আগেই। মুখের সামনে কিছু আলগা চুল এসে খিলখিল করছে। ওয়াহিদ এসে পাশে বসল তার। হালকা মাথা ঘুরিয়ে মধুর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। মধু সামনে দৃষ্টি রেখে ভেজা গলায় বলল, তখন আমার টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সামনেই এইচএসসি পরীক্ষা থাকায় পড়াশোনায় একটু মনোযোগী হয়েছি। আপনি তো জানেন, পড়ালেখায় আমার তেমন একটা মনোযোগ নেই। তাই আব্বা একটা প্রাইভেট ঠিক করে দিলেন কলেজের কাছে। মানে মেম্বার বাড়ি থেকে কিছুটা দূরে। প্রাইভেট কলেজ যেখানেই যেতাম দেখতাম রাজু ভাই দাঁড়িয়ে থাকতো আমার জন্য। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার মাসখানিক পর উনি একদিন জানায় সে আমাকে ভালোবাসে। লোকটাকে প্রথম প্রথম অদ্ভুত লাগলেও আস্তে আস্তে আমিও কেমন করে যেন ফেঁসে গেলাম। কয়েক মাস হয়েছে তার সাথে আমার প্রেমের সম্পর্ক। শুরুতে ভালো থাকলেও আস্তে আস্তে কেমন যেন নোংরা প্রস্তাব দিতে শুরু করল। আমি অনেক মানা করেছি, বারণ করেছি এসব ঠিক নয়। সে শোনেনি, উল্টো রাগারাগি করেছে ভীষণ। মধুর গলা ভেঙে এলো। ছলছল চোখে ওয়াহিদের দিকে তাকিয়ে বলল, কিন্তু বিশ্বাস করুন, আমি তবুও তার প্রস্তাবে রাজি হয়নি। গতকাল অবধি সে আমায় জোর করেছে। আমি ফিরিয়ে দিয়েছি। তবে এটা সত্যি, আমি তাকে ভালোবেসেছি। গলার স্বর নিচু হয়ে এলো মধুর। চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, তবে আমার সর্বনাশ বোধ হয় তার হাতেই লেখা। ওয়াহিদ কপালে ভাঁজ ফেলল। সর্বনাশ মানে? উনি দুদিন আগে ভয় দেখিয়ে বলেছেন,
যদি আমি শারীরিক সম্পর্কে না যাই তাহলে গ্রামে আমার নামে বাজে কথা রটাবে। এমন অবস্থা করবে আব্বা কাউকে মুখ দেখাতে পারবে না। গ্রাম থেকে বের করার ব্যবস্থা করবে। মধু হুহু করে কেঁদে উঠল। গতকাল রাতে যদি ময়ূরী আমার পিছু না নিত তাহলে বোধহয় আমি রাজু ভাইয়ের ফাঁদে পড়ে মৃত্যুকে আপন করে নিতাম। ওয়াহিদ গম্ভীর হল। গমগমে গলায় বলল, কাল রাতে তুই বের হয়েছিলি বাড়ি থেকে ওর সাথে দেখা করার জন্য? মধু ঘন ঘন মাথা নাড়ায়। মেঘ ডাকছে শব্দ করে। আকাশটা প্রায় কালো হয়ে এসেছে। আকাশ ভেঙে বোধহয় বৃষ্টি হবে এখন। তীব্র বাতাসে মধুর ভেজা চুল উড়ে এসে ওয়াহিদের চোখে মুখে বাড়ি খাচ্ছে। তুই কি চাস এমন একটা চরিত্রহীন ছেলের সাথে জীবন পার করতে? সে আমায় বিয়ে করবে না। উনার ব্যাপারে আমি গভীরভাবে কিছু জানতাম না। এলাকার মেম্বরের ছেলে হওয়ায় তার নামে কেউ বাজে কথা বলার সাহসও পায় না। ময়ূরী কাল আমাকে সব কিছু বলেছে। আমি কি করব বুঝতে পারছি না কিছু। ওয়াহিদ চুপ করে সব কিছু শুনল। ওকে চুপ করে থাকতে দেখে মধু ভেজা চোখে তাকায়। আপনি আব্বাকে সব বলে দিবেন না তো? ওয়াহিদ চোখ গরম করে তাকালো। মধু শুকনো ঢোক গিলে বলে, সত্যি বলছি, উনার সাথে আমার কিছু হয়নি। আমি তেমন কোনো সুযোগ দেইনি। শুধু আমার হাত ধরেছিল, আর একবার জড়িয়ে ধরেছিল। ওয়াহিদ উঠে দাঁড়ালো। বৃষ্টি শুরু হয়েছে। মধু হতবাক হয়ে বসেই রইল। ওয়াহিদ কোনো কথা কেন বলছে না? আব্বাকে কি সত্যিই বলে দিবে? সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আতঙ্কিত হয়ে বলল, সত্যি আমি আর উনার সাথে দেখা করব না। সে কানে হাত চেপে বলে, এই কান ধরেছি, সত্যি আর কথা বলবো না উনার সাথে। আপনি আব্বাকে কিছু বলবেন না তো? ওয়াহিদ প্যান্টের পকেটে হাত গুজে বাড়ির রাস্তায় হাঁটা ধরল। বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে দুজনকেই। ক্ষেতের মানুষ ছুটে যাচ্ছে ঘর বাড়ির দিকে। মধু দৌড়ে এসে ওয়াহিদের সামনে দাঁড়াল। গলা শক্ত করে মাথা উঁচিয়ে বলল, আব্বাকে বলে দিলে কিন্তু খুব খারাপ হবে। ওয়াহিদ চোখ ছোট ছোট করে হালকা ঝুঁকে এলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করবি তুই? যা করার তাই করব। আপনি বলবেন না, কথা দেন? ওয়াহিদ ঠোঁট বাঁকিয়ে সোজা হয়ে মধুকে পাশ কেটে হাঁটা ধরল। মধু সারাটা রাস্তা বকবক করতে করতে এলো। আর ওয়াহিদ? সে চুপচাপ বাচাল মেয়ের বকবক শুনে রাস্তা শেষ করল। তাহসিনকে নিয়ে ময়ূরী চাচার বাড়ি এসেছে। চাচি তাহসিন আর ওয়াহিদকে আজ দুপুরের দাওয়াত দিয়েছিলেন। জামাই মানুষকে এক বেলা না খাওয়ালে হয়? আর ওয়াহিদও তো এদিকে তেমন আসে না। ওয়াহিদ দুপুরের খাবার খেয়ে চলে গেলেও তাহসিন ভালো মন্দ কথা বলছিলেন। কখন যে বেলা গড়িয়ে গেছে বুঝতেই পারেনি। পুতুল বাবার কোলে বসে বাবার ফোনে গেম খেলছে। ময়ূরী পাশে বসে চোখ ছোট ছোট করে পুতুলের খেলা দেখছে। দেখতে দেখতে কখন যে তাহসিনের কাঁধে মাথা রেখেছে সে নিজেও জানে না। বাইরে তীব্র বৃষ্টির কারণে তারা বাড়ি থেকে বের হতে পারছে না। ময়ূরী তার চাচাতো ভাইয়ের ঘরে। লিটন না থাকায় এই ঘরটা খালিই পড়ে থাকে। দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের বিশ্রাম নেয়ার জন্য চাচি ঘর পরিষ্কার করে দিয়েছেন। তাহসিন বউ বাচ্চার গেম খেলা দেখে বিরক্ত হল ভীষণ। বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে হচ্ছে বুড়ো বয়সে। পুতুলের ঘুমোঘুম চোখ। সে ফোন বন্ধ করে বাবার কোল থেকে নেমে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করল। ময়ূরী ঠোঁট উল্টে তাহসিনের 3 ক্যামেরার ফোনের দিকে তাকিয়ে আছে। সাহস করে ফোনটা ধরতে পারছে না। তাহসিনের কাঁধ থেকে মাথা উঠিয়ে জানালার দিকে তাকিয়ে দেখল বৃষ্টি আরও বেড়েছে। এখন বিরক্ত লাগছে তার। তাহসিন হঠাৎ ময়ূরীর কোলে মাথা রেখে চোখ তুলে ময়ূরীর বিস্মিত বদন পানে তাকিয়ে বলল, মাথায় হাত বুলিয়ে দাও। ময়ূরী আশ্চর্য হয়ে বলল, কোলে শুয়ে পড়লেন কেন? বউয়ের কোলে মাথা রাখলে আলাদা এক শান্তি অনুভব হয় মনে। তুমি মেয়ে বড্ড অবাধ্য। বলতে বলতে ময়ূরীর ছোট ছোট হাত মাথার চুলের ভাঁজে রেখে বলল বিলি কেটে দিতে। ময়ূরী পিঠের পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসল। তাহসিনের মাথায় বিলি কেটে দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তার দিকে তাকাল।
তাহসিন ময়ূরীর দিকে তাকিয়ে আছে তখন থেকে। মেয়েটা লজ্জায় চোখ সরিয়ে বলল, চোখ দিয়েই গিলে খাচ্ছেন, বেহায়া লোক। তাহসিন ঠোঁট টিপে হাসল, বলল, তুমি যখন লজ্জায় চোখ সরিয়ে নাও সেই দৃশ্যটা আমার ভীষণ পছন্দ। এত লজ্জায় কোথায় রাখো বউ? আপনি বেশি কথা বলেন। আপনাকে দেখে লজ্জা পাবো কেন? আপনি কি নতুন জামাই? নতুন জামাই না, বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন। লজ্জা তো আমাকে দেখেই পাবে, এই যেমন গতকাল রাতে। ছি, খারাপ লোক। তাহসিন ময়ূরীর মুখের সামনে চলে আসা চুলগুলো কানের কাছে গুজে দিল। ফিসফিস করে বলল, বড় হও, তারপর খারাপ লোকের কাজ করে দেখাবো। ময়ূরী তাহসিনের মুখ চেপে ধরল, চেপে ধরে দাঁত চেপে বলল, আর একটা কথা বললে মুখ সেলাই করে দিব। বেহায়া লোক একটা, লজ্জা শরম বলতে আপনার মধ্যে কিচ্ছু নেই? ঘরের বাতাসে এখন শুধু বৃষ্টির গন্ধ আর নিঃশব্দতার ভার। জানালার পাশে বৃষ্টির ধারাগুলো লম্বা হয়ে ঝরছে, টুপোটুপ শব্দে যেন এক অচেনা ছন্দ বাজছে চারপাশে। আলো নেই, তবুও ময়ূরীর মুখে সেই মলিন আলো। মেঘের ফাঁক বলে এসে পড়েছে তার গালে। তাহসিনের মুখ চেপে ধরা হাতটা ধীরে ধীরে ঢিলে হয়ে এলো। মেয়েটির চোখে এখন মিশে আছে রাগ, লজ্জা, আর কেমন যেন অচেনা এক কাঁপুনি। তাহসিন নড়ল না, শুধু তাকিয়ে থাকল ওর মুখের দিকে। বৃষ্টির ফোঁটা জানালা পেরিয়ে এসে ময়ূরীর গাল ছুঁয়ে গেল। চুল ভিজে গিয়ে গাল বেয়ে পড়ে নামল একটা বিন্দু, যেন অজান্তে বুকের ভেতর থেকে উঠে আসা নিঃশ্বাসের মতো। তাহসিনের আঙুল এগিয়ে গেল, ময়ূরীর গাল ছুঁয়ে সেই ফোঁটা থামিয়ে দিল। মুহূর্তটা থমকে গেল তখন। দুজনের নিঃশ্বাস একে অপরের খুব কাছে এসে মিশে গেল। শব্দহীন, অথচ কেমন এক তীব্র শব্দে ভরে গেল ঘরটা। বাইরে বজ্রপাত হল, ঘরটা কেঁপে উঠল হালকা। ময়ূরী চমকে উঠতেই তাহসিনের হাত অজান্তে ওর মাথার পেছনে চলে গেল। দুজনের দূরত্ব মুহূর্তেই মিলিয়ে গেল। বৃষ্টির আওয়াজে ডুবে গেল মেয়েটার দ্রুত চলা নিঃশ্বাস। ফের তাহসিনের অবাধ্য স্পর্শ পেয়ে চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। দুজনের দূরত্ব বাড়লে ময়ূরী আঁচল টেনে ঠোঁট ঘষতে শুরু করল। তাহসিন চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। ময়ূরী নাক ছিটকে বলল, আপনার তো স্বভাব খারাপ, যখন তখন কাছে আসেন কেন? তাহসিন ময়ূরীর একটুখানি বদন চেপে ধরে বলল, বউয়ের কাছে না গিয়ে বাইরের মহিলার কাছে যাব? তুমি যদি বলো তাহলে যেতেই পারি। যাব অন্য মহিলাদের কাছে? আপনি আসলেই একটা খারাপ লোক। আমার মতো ছেলে আর দুটো খুঁজে পাবে? চাই না। আমি থাকতে অন্য পুরুষ আসবেও না। ময়ূরী মুখ বাঁকিয়ে তাহসিনকে ঠেলে বিছানা থেকে নামতে গেলে ময়ূরীর হাত চেপে ধরে তাহসিন। ময়ূরী কটমট করে তাকায়। তাহসিন কাছে টেনে ময়ূরীর দুই গাল টেনে দিয়ে বলে, পিচ্ছি একটা মেয়ে হয়ে আমার সাথে রাগ দেখাও? এই মেয়ে, আমাকে ভয় পাও না? আপনাকে ভয় পাবো কেন? কেন? তাহসিন ঠোঁট বাঁকিয়ে হাসে। হঠাৎ, একদম আচমকা বউকে টেনে এনে কোলে বসায়। মেয়েটা হকচকিয়ে যাওয়ার সময়টুকুও পায়নি। শরীরে অদ্ভুত কম্পন শুরু হল। সে চোখ খিচে বন্ধ করে বলল, আল্লাহ, ছাড়ুন বেহায়া লোক। তাহসিন ঠোঁট টিপে হেসে কানের কাছে ফিসফিস করে বলে, ভয় পাও না? পাই, খুব ভয় পাই। এবার ছাড়ুন, মনে যেন থাকে। সন্ধ্যার আজান শেষ হয়েছে আরও আধ ঘন্টা আগে। সৌদাগর বাড়ির দুতলার পশ্চিম পাশের ঘরটা এখনও অন্ধকারে তলিয়ে। আফিয়া গভীর ঘুমে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। মাহতাব ঝাপটে জড়িয়ে ধরে রেখেছে বউকে। জ্বর হালকা কমেছে ঔষধ খাওয়ার পর। সে আফিয়ার মাথায় হাত রেখে বিলি কাটতে শুরু করল। খানিকক্ষণ পর আফিয়ার ঘুম হালকা হয়ে এলে পিটপিট করে চোখ খুলে তাকায়। মাথা উঁচিয়ে তাকাতেই মাহতাবের সাথে চোখাচোখি হয়। সে সরে যেতে চাইলে মাহতাব শক্ত করে চেপে ধরে। কড়া গলায় বলে, কি সমস্যা? আদর করছি ভালো লাগছে না? আপনার আদর আমার দরকার নেই। ছাড়ুন আমাকে। মাহতাব আফিয়ার মুখের সামনের চুলকানের কাছে গুজে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়াল।
ফের শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিল তাকে। তোমাকে আদর করব না তো কাকে করব? আফি, এত শক্ত কবে থেকে হয়ে গেলে? আমার সাথে তো এত শক্ত হওনি কখনো। আফিয়ার গলা ভেঙে এলো, তবুও নিজেকে শক্ত করে বলল, মাহতাব, ছাড়ুন আমাকে। দরজার বাইরে বাতাসের শব্দটা তখন আরো তীব্র হয়ে উঠেছে। জানালার পর্দা উড়ে এসে কাছে ঠকঠক আওয়াজ তুলছে। ঘরের ভেতরে শুধু দুটো নিঃশ্বাসের শব্দ, একটা ভারী, একটায় থরথর কাঁপুনি। মাহতাব হঠাৎ আফিয়ার চিবুক উঁচিয়ে ধরে। মেয়েটার চোখে স্পষ্ট অভিমান। মাহতাবের দৃষ্টি গভীর, একরোখা, যেন বহুদিনের দমিয়ে রাখা কিছু আজ ফেটে বেরোচ্ছে। মাহতাব। আফিয়ার গলা শুকিয়ে আসে, বাক্যটা শেষ করার আগেই মাহতাবের ঠোঁট এসে মিশে যায় তার ঠোঁটে। আফিয়া মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায় তার। চোখের কোণে জল জমে ওঠে, বুকের ভেতর ধুকপুক করছে দ্রুততর ছন্দে। কিছুক্ষণের মধ্যে দম আটকে আসা নিঃশ্বাসে হাত দিয়ে ঠেলে দিতে চায়, কিন্তু মাহতাবের শক্ত বাহুতে সে অসহায়। চুমুর ফাঁকে কাপা গলায় আফিয়া ফিসফিস করে বলে, ছাড়ুন, প্লিজ। মাহতাব থামে না, বরং আরও কাছে টেনে আনে। তার কণ্ঠ গরম আর কর্কশ। তোমার উপর অধিকার আমার আছে, আফি, আমায় এতটাও অবহেলা করো না যতটা অবহেলায় হৃদয়ে রক্তক্ষরণ হয়। আফিয়ার শরীর কাঁপছে, কিন্তু মন কেমন করে যেন থেমে গেছে। তার চোখের জল গড়িয়ে পড়ছে বিছানায়। ঘরের বাতাস ভারী, অন্ধকারে শুধু নিঃশ্বাসের আওয়াজ মিশে গেছে বৃষ্টির ছন্দে। অবশেষে আফিয়া ঠোঁট সরিয়ে মুখ ঘুরিয়ে নেয়, গলার নিচ থেকে ভাঙা স্বরে বলে, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু নিজের ইচ্ছা বোঝেন। মাহতাব, আমাকে মুক্তি দিয়ে দিন। আমি এই সংসার আর চাই না। মাহতাব কিছু বলল না। চোখ নামিয়ে থাকে কিছুক্ষণ। তারপর নিঃশব্দে উঠে জানালার দিকে চলে যায়। বাইরে আকাশের গর্জনে কাঁপছে ঘর। আফিয়া বিছানার কোণে বসে থাকে নিস্তব্ধ হয়ে। ভেজা চোখে, বুকের ভেতর অদ্ভুত ভার নিয়ে। মাহতাব ঘুরে দাঁড়ায়। দেয়ালে হেলান দিয়ে আফিয়ার দিকে তাকায়। আমার স্পর্শ তোমার পছন্দ নয় আফি? এত ঘৃণা কবে হলো বলো তো? আফিয়া মাথা নত করে বুকে হাত চেপে ধরল। তীব্র ব্যথায় বুক ফেটে যাচ্ছে যেন। সে পাতলা কাঁথা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বলল, এই আফির মতো কে আপনাকে ভালোবাসবে বলুন তো মাহতাব? এত ভালোবেসেও আপনাকে ধরে রাখতে পারলাম না, শুধুমাত্র একটা বাচ্চার জন্য। আমার কি দুঃখ হয় না? আমারও তো কষ্ট হয় এটা ভেবে, যে আমি কখনো মা হতে পারবো না। মাহতাব এগিয়ে এলো। বিছানায় উঠে আফিয়াকে টেনে বুকে জড়িয়ে ধরল। বাচ্চাদের মতো যেন সেও কেঁদে উঠল নিঃশব্দে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রাজনীতি করা। আফি, আমাকে এত ঘৃণায় রেখো না। বিশ্বাস করো, তোমার চোখে নিজের প্রতি ঘৃণা দেখলে মরে যেতে ইচ্ছে করে। দেহের চাহিদা পূরণ করার জন্য আমি তোমার কাছে আসি না। 7 বছরে তুমি এই চিনলে আমায়? আফিয়া হুহু করে কেঁদে উঠল। শক্ত হৃদয়ের মেয়েটাও যেন স্বামীর বুকে এসে বাচ্চা হয়ে গেল। মাহতাবের শীতের কলার আঁকড়ে ধরে বলল, আপনি আমার থেকে একবার অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করেননি মাহতাব? আপনার বাচ্চা চাই, আমাকে বলতেন আপনি আরেকটা বিয়ে করবেন। বিশ্বাস করুন, আমি মানা করতাম না। কিন্তু আমি কষ্ট পেয়েছি আপনি আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করেননি। একবার জিজ্ঞাসা অবধি করেননি। 7টা বছর যার বুকে মাথা রেখে পার করেছি, সেই মানুষটাই বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে। মাহতাব মাথা পেতে নিল সকল অভিযোগ। আফিয়া এক প্রকার ঠেলে তাকে ঘর থেকে বের করে দিতে চাইল। কিন্তু লোকটা একচুল পরিমাণ নড়ল না। আফিয়া ক্লান্ত হয়ে হাল ছাড়ল। ক্লান্ত শরীর খানা বালিশে এলিয়ে দিতেই মাহতাব নিজেও শান্ত হয়ে এলো। আফিয়ার বুকে মাথা রেখে ছোট শরীরটা জড়িয়ে ধরে নিচু গলায় বলল, পাপ তো করেছি আফি। পাপের শাস্তি মৃত্যু হওয়া দরকার। তুমিই না হয় নিজের হাতে এই পাপিষ্ঠ পুরুষকে খুন করো। আমি হাসি মুখে সেই মৃত্যু কবুল করে নিব। তবুও এত ঘৃণায় আমাকে রেখো না। আফিয়া চুপটি করে শুয়ে রইল।
চোখের কোণায় পানি টলমল করছে। আমার বাবার কোনো খোঁজ পেয়েছেন? মাহতাব শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, না। তাহসিন বাইরের দিকে তাকিয়ে দেখল বৃষ্টির তীব্রতা বেড়েছে খুব। না জানি কত মানুষের ঘরবাড়ি ভেঙেছে এই ঝড়ে। তার খারাপ লাগলো ভীষণ। দীর্ঘশ্বাস ফেলে পুতুলের দিকে তাকিয়ে দেখল মেয়েটা শান্তিতে ঘুমাচ্ছে। হঠাৎ চোখ গেল শবন্মদের ছোট উঠোনে কোমরে হাত চেপে বসে আছে ময়ূরী। বৃষ্টিতে পুরো ভিজে একাকার। সে বিচলিত হয়ে ছুটে ঘর থেকে বের হল। দৌড়ে গেল খোলা আকাশের নিচে। ময়ূরী দাঁত চেপে বসেছিল। তাহসিন কাছে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসে বলল, এই রাত করে বাইরে এভাবে বসে আছো কেন? ইডিয়ট, জানো না ঠান্ডা লেগে যাবে? ময়ূরী হাত বাড়িয়ে তাহসিনের হাতে রাখল। ভাঙা গলায় বলল, বারান্দায় এসেছিলাম বাইরের পরিবেশ দেখতে। মাটির ঘর হওয়ায় বৃষ্টিতে ভিজে গেছে, আমি খেয়াল করিনি। ঠাস করে নিচে পড়ে গেছি। তাহসিন রেগে ধমক দিল। ওকে পাজা কোলে তুলে ঘরে নিয়ে এলো সোজা। ময়ূরীর চাচি চিন্তিত হয়ে লিটনের একটা নতুন লুঙ্গি আর শবনমের একটা কাপড় বের করে দিলেন। তাহসিন ঘরের দরজা আটকে দিতেই ময়ূরী চোখ বড় বড় করে বলল, আপনি ঘরে থাকলে আমি কাপড় পাল্টাব কি করে? তাহসিন দরজার সামনে গিয়ে কপালে হাত বুলিয়ে হালকা স্বরে বলল, আমি তোমার দিকে তাকিয়ে আছি নাকি? চিন্তা করো না, চোখ বন্ধ করে রাখব। ময়ূরী দাঁত চেপে বলল, আপনি বাইরে যান। বৃষ্টি দেখেছ বাইরে? এই বৃষ্টিতে যাব? তুমি কাপড় পাল্টাও, আমি দরজার দিকে মুখ করে থাকছি। আমার বিশ্বাস নেই আপনার ওপর। তাহসিন হালকা হেসে পেছনে ঘুরে দাঁড়াল। তাহলে আমার সামনেই চেঞ্জ করো, আমিও একটু দেখি। ময়ূরী লজ্জায় নাক ফুলাল। তাহসিন ঠোঁট টিপে পিছু ঘুরল। বলল, ফাজিল মেয়ে, তাড়াতাড়ি চেঞ্জ করো। ময়ূরী কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টির আওয়াজে পুরো ঘরটা যেন টুপটাপ শব্দে ভরে উঠেছে। ধীরে ধীরে কাপা হাতে আঁচলটা খুলল সে। ভেজা কাপড় শরীরের সাথে লেগে আছে। চুল ভিজে গিয়ে পিঠে আটকে আছে। তাহসিন একবারও পেছনে ফিরে তাকায়নি, কিন্তু তার নিঃশ্বাসের ভার যেন ময়ূরীর সর্বাঙ্গ ছুঁয়ে যাচ্ছে প্রতিক্ষণ। ময়ূরী ফিসফিস করে বলল, আপনি তাকাবেন না তো? তাহসিনের গম্ভীর গলায় উত্তর এলো, আর একটা কথা বললে সত্যি খারাপ হবে। মেয়েটা ঠোঁট কামড়ে নিঃশব্দে কাপড় বদলাতে লাগল। চুপচাপ। তবুও বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। নিজেকে শান্ত করতে পারছে না কিছুতেই। কাপড় বদলে যখন আঁচলটা মাথায় তুলল, তখন বলল, হয়ে গেছে। তাহসিন পেছনে ফিরে তাকাল। মেয়েটাকে যেন অন্য এক আলোয় দেখা গেল তার চোখে। আঁচলটা ভেজা চুলের গায়ে পড়ে আছে, মুখে ফ্যাকাশে ভাব, চোখ দুটো লালচে, তবুও কেমন মিষ্টি। তাহসিনের গলাটা শুকিয়ে এলো। ঠান্ডা লাগছে? ময়ূরী নিচু গলায় বলল, একটু কাঁপুনি দিচ্ছে। চলো, চুল মুছে দেই। না, লাগবে না। বাচ্চা মেয়ে, একগুঁয়ে হয়েছ কবে থেকে? তাহসিন হাত বাড়িয়ে তার ভেজা চুলগুলো আলতো করে গামছাতে মুছতে লাগল। ময়ূরীর চোখ বন্ধ হয়ে এলো অজান্তেই। তাহসিনের আঙুলের ছোঁয়া যেন বুকের ভেতরে কেমন এক দোলা তুলে দিচ্ছে। তাহসিন হঠাৎ একটু ঝুঁকে এলো। মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি কিন্তু ভীষণ সুন্দর বউ। দরজার কাছে একটা ছোট আয়না আছে। আমার অবাধ্য চোখ হালাল নারীর সর্বাঙ্গ পর্যবেক্ষণ করেছে। তাহসিনের কথাটা শুনে ময়ূরী মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। হতভম্ব হয়ে গেল। মুখটা থেমে গেল নিঃশ্বাসের সাথে। শরীরের প্রতিটি স্নায়ু কেমন যেন কেঁপে উঠল। তার ঠোঁট কাঁপছে, চোখ বড় বড় হয়ে আয়নার দিকে নজর দিল। আয়নায় দেখা যাচ্ছে ভেজা চুলে ঝুলে থাকা এক কিশোরী মুখ। তাহসিনের বলা, হালাল নারীর সর্বাঙ্গ পর্যবেক্ষণ করেছে, এই কথাটাই যেন বিদ্যুতের মতো শরীরে দোলা তুলল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চোখের কোণে জল টলমল করছে। গলাটা শুকিয়ে এসেছে, ঠোঁট কামড়ে ভেতরে ভেতরে কিছু একটা আটকাতে চাইছে। তারপর হঠাৎই চোখ বেয়ে টুপটাপ নেমে এলো অশ্রু। তাহসিন হতবাক হয়ে তাকিয়ে রইল। এই, কাঁদছ কেন? ভয় নয়,
বরং লজ্জায় কেঁদে উঠল মেয়েটা। তাহসিনের বুকে মুখ লুকিয়ে হুহু করে কেঁদে উঠল। তাহসিনের ভীষণ হাসিও পাচ্ছে, আবার একটু খারাপও লাগছে। তারই বা কি করার ছিল? সব দোষ তো এই বেহায়া চোখের। চোখেরই বা কি দোষ? বউ হয়, তাহলে বউকে দেখতে আবার দ্বিধা কিসের? সে সুযোগ বুঝে বউকে শক্ত করে জড়িয়ে ধরল। বউটা চ্যাংটাকির মতো, ধরতে গেলেই ফুরুতো করে বেরিয়ে যায়। আহারে, নিজেকে কেমন ভ্যাবলাকান্তর মতো অসহায় মনে হচ্ছে। কত শখ করে একটা বিয়ে করেছিল, ঠাডা পড়া কপালে বউ জুটলেও বউয়ের আদর জুটল না। এই ফাটা কপাল কাকে দেখাবে সে? চলবে।